এবার বাংলার গুন্ডারা হয়ে যাবে ঠান্ডা, কারণ আর লাগবে না কোনো ওয়ারেন্ট, লাগবে না কোনো চার্জশিট, লাগবে না আদালতের কোনো নোটিশও। শুধুমাত্র পুলিশ মনে করলেই গুন্ডা সন্দেহে যে কাউকে আটকে রাখতে পারবে টানা 1 বছর পর্যন্ত। যদি সরকার মনে করে তাহলে নিলাম করতে পারবে তার ঘর, বাড়ি, জমি, এমনকি স্থাবর অস্থাবর সম্পত্তিও। কারণ 29শে জুন পশ্চিমবঙ্গের বিধানসভায় 176 এবং 41 ভোটের ব্যবধানে পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। এরই সাথে পাশ হয়ে গেল 1972 সালের ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট। এই আইনের সাথে সম্পত্তি নিলাম সংস্থান যোগ করে পাশ হয়ে গেল সংশোধনী বিল। আর 13ই জুলাই থেকে এই দুই আইন কার্যকর হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে। তবে এই দুই বিল বিধানসভায় উত্থাপন হওয়া থেকে শুরু করে পাশ হওয়া পর্যন্ত, এমনকি আইন রূপে কার্যকর হওয়ার পরেও বহু বিতর্কের সম্মুখীন হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছে হঠাৎ করে আমাদের বাংলায় কেন এই আইনের দরকার হলো। অনেকেই প্রশ্ন তুলেছে এই আইনে গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হয়েছে। অনেকেই আবার বলছে যে এই আইনে পুলিশকে এত ক্ষমতা দেওয়ার কি দরকার পড়লো। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। জানাবো যে এই গুন্ডা দমন বিল, এই বিলটা ঠিক আসলে কি, কেন এই বিল নিয়ে এত চর্চা হচ্ছে, এত বিতর্ক হচ্ছে। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো কেন এই আইনের হঠাৎ করে দরকার পড়লো। সরকার কি বলছে? সরকার বলছে গত কয়েক বছরে বাংলায় সংগঠিত অপরাধ অনেকটাই বেড়ে গিয়েছে। সংগঠিত অপরাধ যেমন সিন্ডিকেট, তোলাবাজি, জমি দখল, অবৈধ বালি পাথর চক্রের কারবার, রাজনৈতিক হিংসা, সরকারি সম্পত্তি ভাঙচুর, সেগুলোকেই এবার আগে থেকে আটকানোর জন্য এই আইন কিন্তু লাগু করা হয়েছে। সরকার বলছে বর্তমান যে আইন রয়েছে সেটা ঘটনা ঘটার পরে অ্যাকশন নেয়, কিন্তু এই গুন্ডা দমন বিল এটা এমন একটা বিল, এটা এমন একটা আইন, এটা ঘটনা ঘটার আগেই অ্যাকশন নেবে। এই আইন বলছে কোনো ব্যক্তি সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত অথবা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাকে আটক না করলে জননিরাপত্তা বা জনশৃঙ্খলা বিপন্ন হতে পারে, তাহলে তাকে আটক করার নির্দেশ জারি করা যাবে। এই আইনের যে বিধান, এখানে বলা হচ্ছে যে সন্দেহের বশে যে কেউ ঝামেলা পাকাতে পারে, কেউ ঝামেলা করতে পারে, তার বশেই তাকে অ্যারেস্ট করা যাবে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন এই আইনটার গুরুত্বটা কোথায়। কয়েকদিন আগেই আমাদের বাংলায় হয়েছে 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে অনেকেই বলছে গত কয়েক দশকে পশ্চিমবঙ্গের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন বলা যায় এই নির্বাচনকে। তার একটা কারণ ছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অনেক নিয়ম নতুন করে চালু করে, যার মধ্যে একটা ছিল যে আগের বারে যে ভোটগুলো হয়েছে সেই ভোটে যারা ঝামেলা করেছিল, সেই ভোটে যারা কারচুপি করেছিল, সেই ভোটে যারা এলাকার শান্তি ভঙ্গ করেছিল তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক। যারা ব্ল্যাক লিস্টেড তাদের ওপর নজর রাখা হোক, তাদের নামে ওয়ারেন্ট জারি করে দেওয়া হোক। তার ফলে কিন্তু অনেকেই অনেকেই কিন্তু সতর্ক হয়ে গিয়েছিল, অনেকেই ঝামেলা থেকে দূরে থেকেছিল। আর সেই কারণেই কিন্তু এবার ভোটে ঝামেলা অনেকটা কম হয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এইভাবে কোনো ঘটনার সময় যদি আগে থেকেই জেনে নেওয়া যায় যে ওই জায়গায় এই ব্যক্তি জড়িত হতে পারে, কিংবা ধরুন কোথাও প্রোটেস্ট হবে, সেই প্রোটেস্টে অনেকেই এমন থাকে না জোর করে গিয়ে ঝামেলা পাকিয়ে সেখানে একটা গোলযোগ তৈরি করে দেওয়ার। যদি পুলিশ দেখলো যে এই এলাকায় প্রোটেস্ট হবে একটা, সেই এলাকার যারা যারা অবৈধ কাজ করে কিংবা সমাজ বিরোধী কাজ করে তাদের ওপর যদি নজর রেখে ট্র্যাক চালানো যায়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা অনেকটাই কমানো যাবে। যেমন আরো একটা উদাহরণ দিই, কয়েকদিন আগেই বারুইপুরে একটা নৃশংস ঘটনা ঘটে গিয়েছে। একটা 12 বছরের কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। সেটা খুবই খারাপ একটা ঘটনা। সেই ঘটনায় একজনকে এনকাউন্টারও করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার পরে আবার এলাকার লোকজন সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠে। এই যে সম্পত্তি ভাঙচুর করা, এটাও কিন্তু একটা অপরাধ। এবং যদি ধরুন এরম কোন একটা ঘটনা ঘটলো, পাবলিকের রাগটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু পাবলিকের এই রাগেরই ফায়দা তুলে অনেক সমাজ বিরোধী কার্যকলাপ অনেকে করে নিতে পারে।
সেই মতো যদি কোথাও এরকম ঘটনা ঘটে এবং পুলিশ আগে থেকে সেই জায়গার একটা ম্যাপিং করে নেয় যে এখানে এখানে এই সমাজ বিরোধী কার্যকলাপ করার লোক থাকতে পারে, তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু থামানো যেতে পারে। আপনাদের জানাবো এই আইনে আরো একটা বিধান রয়েছে। সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে। শুধু জেল নয়, তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ যারা সম্পত্তি ভাঙচুর করে বা শুধু তাদেরকে জেল নয়, তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এখানেই কিন্তু এই দুই বিলের গুরুত্ব। এবার জানাবো এই বিল শুধুমাত্র কিন্তু বাংলায় নয়, এর আগে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে আগে থেকেই লাগু রয়েছে। এবার আমরা জানাবো এই বিলের বা এই আইনের দ্বিতীয় প্রশ্ন, এবং সেটা হচ্ছে গুন্ডা বলতে কাদেরকে বলা হয়েছে। এই আইনে গুন্ডা বলতে কাদেরকে বলা হয়েছে। আইন বলছে যদি কোনো ব্যক্তি কোনো সংগঠিত অপরাধ চক্রের সদস্য হন, অথবা কোনো গ্যাং বা সিন্ডিকেট পরিচালনা করেন, অথবা নিয়মিত সমাজ বিরোধী কাজে যুক্ত থাকেন, তাহলে তাকে এই আওতায় আনা হতে পারে। এছাড়াও বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় যাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে, কোন কোন ধারা, যেমন অস্ত্র আইন, মাদক আইন, মানব পাচার প্রতিরোধ আইন, বিস্ফোরণ আইন। এছাড়াও বলা হচ্ছে যে কোনো কাজ যা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে, জনশৃঙ্খলা নষ্ট করে, ব্যবসা বাণিজ্যে বাধা দেয়, সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করে, অথবা জমি দখল, অবৈধ বালি পাথর খনন, বনজ সম্পদ লুট করে, সেক্ষেত্রে কিন্তু তাকেই আইনের আওতায় আনা হবে। এছাড়াও তোলাবাজি, অর্থনৈতিক অপরাধ, জমি দখল, সিন্ডিকেট, এগুলো তো রয়েছে। তাহলে জানালাম যে কোন কোন ক্ষেত্রে কাদেরকে এই গুন্ডা দমন আইনের আওতায় আনা হতে পারে। এবার অনেকেই বলছেন যে পুলিশকে নাকি অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। কি কি ক্ষমতা দেওয়া রয়েছে বা সেটা আপনাদের জানাবো। পুলিশকে প্রথম যে ক্ষমতা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রতিরোধমূলক আটক। পুলিশ যদি মনে করে কোনো ব্যক্তি ভবিষ্যতে গুরুতর সমাজ বিরোধী কার্যকলাপে জড়াতে পারে, তাহলে বিচার শেষ হওয়ার আগেই তাকে 12 মাস জেলে রাখতে পারে, অর্থাৎ প্রায় 1 বছর কাউকে জেলে রাখা যাবে শুধুমাত্র এই সন্দেহে যে সমাজ বিরোধী কার্যকলাপে সে জড়িত হতে পারে। এবার জানাবো পুলিশের দ্বিতীয় ক্ষমতা নিয়ে, সেটা হলো তল্লাশি ও বাজেয়াপ্ত করার ক্ষমতা। এক্ষেত্রে পুলিশকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া রয়েছে। পুলিশ যে কোনো জায়গায় চাইলেই তল্লাশি চালাতে পারে। ধরুন আপনি বাড়িতে বসে ডিনার করছেন আপনার ফ্যামিলির সাথে, পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই আসতে পারে এবং আপনার বাড়িতে তল্লাশি চালাতে পারে। শুধু তাই নয়, ধরুন আপনি অফিসে যাচ্ছেন, পুলিশ যদি মনে করেন যে আপনি একজন সন্দেহভাজন ব্যক্তি, আপনাকে যে কোনো জায়গায় দাঁড় করাতে পারে, দাঁড় করিয়ে আপনার গাড়ির তল্লাশি নিতে পারে, আপনার ব্যাগের তল্লাশি নিতে পারে, এমনকি আপনার পকেটে কি রয়েছে সেই তল্লাশিও নিতে পারে, ঘাঁটতে পারে আপনার বিভিন্ন ডকুমেন্ট এবং টাকা পয়সা। এছাড়াও পুলিশকে সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া রয়েছে যে কোনো ব্যক্তিকে যদি মনে হয় সে এলাকায় ঝামেলা করতে পারে, সমাজ বিরোধী কার্যকলাপ করতে পারে, তাকে এলাকা থেকে বের করে দেওয়ার ক্ষমতা। এছাড়াও কগনিজেবল এবং নন বেলেবল অফেন্সে যে কাউকে অ্যারেস্ট করার ক্ষমতাও দেওয়া রয়েছে এই আইনের অধীনে। এছাড়াও আপনাদের জানাবো এই আইনের কিছু অতিরিক্ত দিক, যেমন এই আইনে বলা হয়েছে একদিকে যে যদি কাউকে গ্রেফতার করা হয় তাকে 5 দিনের মধ্যে জানাতে হবে তাকে কি কারণে গ্রেফতার করা হলো। অর্থাৎ আপনি কোনো কারণ ছাড়াই 4 দিন জেল খাটবে যদি আপনাকে গুন্ডা সন্দেহে গ্রেফতার করা হয়। আপনাকে 4 দিন জেল খাটানোর পর 5 দিনের মাথায় আপনাকে কারণ জানানো বাধ্যতামূলক। তবে এখানে আরো বলা হয়েছে সরকার চাইলে সেই তথ্য গোপন রাখতে পারে, যেমন কোনো গোপন সূত্রের পরিচয় প্রকাশ পেয়ে যেতে পারে, অথবা তথ্য প্রকাশ করলে জনশৃঙ্খলা, জননিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার ক্ষতি হতে পারে। এমন ক্ষেত্রে তথ্য প্রকাশের বাধ্যবাধকতা নেই, অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে জানাবেও না যে আপনাকে কেন অ্যারেস্ট করা রয়েছে। অর্থাৎ একদিকে সরকার এই গ্যারেন্টি দিচ্ছে যে আপনাকে জানানো হবে কেন অ্যারেস্ট করা হয়েছে, আবার অন্যদিকে এইটাও বলে দিচ্ছে যে নাও জানানো হতে পারে। এই ক্ষেত্রে বা এই কেসে জামিন পাবেন না, জামিন অযোগ্য ধারা এটা। এখানে যদি আপনি অ্যারেস্ট হন, জামিন কিন্তু পেতে পেতে আপনার চুলদারি সাদা হয়ে যেতে পারে। এছাড়া বলা রয়েছে এই আইনে আইনজীবীর ক্ষমতাও সীমিত করা রয়েছে। বোর্ড চাইলে আটক করা ব্যক্তির বক্তব্য শুনতে পারে, প্রয়োজন মনে করলে ব্যক্তিগত শুনানির সুযোগ দিতে পারে। তবে সাধারণভাবে আটক ব্যক্তি আইনজীবীর মাধ্যমে বোর্ডে প্রতিনিধিত্ব করার অধিকার পাবেন না। বোর্ড বিশেষ ক্ষেত্রে অনুমতি দিলে আইনজীবী রাখা যেতে পারে।
অর্থাৎ এই আইনে আইনজীবীর ক্ষমতা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদের জানাবো, অনেকেই ভাবতে পারেন যে তাহলে তো এই আইনে যে কাউকে হঠাৎ করে আটক করা যেতে পারে, যে কোনো পুলিশ ব্যক্তিগত যদি আক্রোশ থাকে সেক্ষেত্রেও আটক করা যেতে পারে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এই আইনের অপব্যবহার করা হবে না। তার পাশাপাশি এটাও বলা হয়েছে এই আইনে আটক করার যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ এককভাবে কোনো অফিসার নিতে পারবে না। এক্ষেত্রে পুলিশ সুপার বা তার ঊর্ধ্বতন আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এবং নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া মেনে এই আটক কিন্তু করতে হবে। তবে এটাও আপনাদের জানানো হয়েছে যে এই আটক যদি করা হয় এবং সেই আটকের পরে সেই আটক বৈধ না অবৈধ এটা খতিয়ে দেখার জন্য একজন বর্তমান বা প্রাক্তন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে অ্যাডভাইজারি বোর্ড গঠন করতে হবে। অর্থাৎ এতক্ষণ ধরে আপনাদের জানালাম কেন এই আইন আমাদের রাজ্যে লাগু করা হলো। এই আইনে গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এই আইনে পুলিশের কি কি অতিরিক্ত ক্ষমতা দেওয়া রয়েছে, পাশাপাশি এই আইনকে ট্রান্সপারেন্ট করার জন্য কি কি বিধান দেওয়া রয়েছে। এছাড়াও এই আইনের কিছু কোয়েশ্চেনেবল দিক, যেমন এই যে কেন কাউকে অ্যারেস্ট করা হয়েছে সেটা একদিকে জানানো হয়েছে, আবার নাও জানানো হতে পারে, এরকম একটা জায়গা রয়েছে। আবার কোথাও গিয়ে দেখা গেল যে আইনজীবীর ক্ষমতা সীমিত করা হয়েছে। সেক্ষেত্রে সরকার বলেছে যে অনেক রাঘব বোয়াল আছে যারা বড় বড় আইনজীবীদের হায়ার করে এবং কোর্টের যে প্রক্রিয়া সেটাকে কেটে বেরিয়ে যায়। তো এমন বিভিন্ন দিক রয়েছে কিন্তু এই আইনের, এবং যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে দোষীদের না হয় ট্র্যাক রেকর্ড দেখে অ্যারেস্ট করা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই আইনের কিন্তু দরকার রয়েছে, কারণ সমাজ বিরোধীতে কিন্তু আমাদের সমাজ আজ ভরে গিয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তোলাবাজি, সিন্ডিকেট রাজ এগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। তবে অনেকেই প্রশ্ন তুলছে যে যদি কাউকে এমনি এমনি গ্রেফতার করা হয়, তার কোনো দোষ নেই, সে হয়তো কোনোদিন তাকে দেখা গেছে যে কোথাও একটা ঝামেলা হচ্ছে, সে পাশ দিয়ে যাচ্ছিল, সিসি ক্যামেরায় ধরা পড়লো আর তাকে পুলিশ অ্যারেস্ট করে নিল এই সন্দেহে যে সে ওই ঝামেলায় জড়িত রয়েছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সে জানতেও পারলো না, 1 বছর সে জেল খেটে ফেললো, কারণ জামিন সে দিতে পারলো না। যদি সে নিপাট ভদ্রলোক হয় সেক্ষেত্রে কি করে হবে, বা সেক্ষেত্রে বা কি প্রক্রিয়া হবে? কারণ এই আইন আবার বলছে আপনাকে যদি সরকার ভুলভাবে গ্রেফতার করেও ফেলে তাহলে এক্ষেত্রে আপনি সরকারের বিরুদ্ধে কিংবা পুলিশের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না। এই আইনে বলা হচ্ছে যে এই আইনের অধীনে সৎ উদ্দেশ্যে নেওয়া কোনো পদক্ষেপের জন্য রাজ্য সরকার বা কোনো অফিসারের বিরুদ্ধে মামলা, ফৌজদারি কার্যবাহী বা আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। ভুল করে অ্যারেস্ট হলেও কোনো মামলা করা যাবে না। এটা কিন্তু এই আইনের আর একটা খারাপ দিক, যেটা নিয়ে প্রশ্ন উঠছে, অনেক প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন উঠছে। আপনাদের এই ভিডিওতে আমরা জানাবো বলেছিলাম যে গুন্ডা দমন আইনের সম্পূর্ণ বিবরণ, সেটাই আপনাদের জানালাম। এবার আপনাদের কি মনে হচ্ছে এই আইন কি সত্যি কোয়েশ্চেনেবল? এই আইন নিয়ে কি সমস্যা সৃষ্টি হতে পারে? এই আইন কেন হঠাৎ করে আমাদের রাজ্যে লাগু করা হলো? শুধুমাত্র কি সমাজ বিরোধী কার্যকলাপ আটকাতে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? এই আইন নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। সাথে জানাবেন এই আইন নিয়ে আপনি কি সত্যি মনে করেন যে এই আইন লাগু হওয়া উচিত নাকি উচিত নয়। আর যদি আপনারা এমনই ভিডিও দেখতে চান আরো, তাহলে কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।